স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আজও আলাপ করব ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি নিয়ে এবং টানা 4 দিন মতো করোনায় শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজও 115 জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে 8,822 জন এবং কোনোভাবেই এই পরিস্থিতিকে স্বাভাবিক তো বলা যায় না, বরঞ্চ অবনতিশীল পরিস্থিতি এবং সেই পরিস্থিতির প্রেক্ষাপটে কাল থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। সব অফিস, সবাই ইতিমধ্যেই জেনেছেন, সব অফিস আদালত বন্ধ থাকবে এবং কেউ যদি অকারণে ঘর থেকে বের হন সে কারণে গ্রেপ্তার, শাস্তি এবং এই কার্যকরের কথা বলা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে। সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে, কাঁচা বাজার নির্দিষ্ট সময়ে খোলা থাকবে এবং মাঠে বিভিন্ন বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও তৎপর থাকবে বলে বলা হয়েছে। ইতিমধ্যে আমরা শহরের চিত্র যা দেখছি যে ভোগান্তি মাথায় নিয়ে অসংখ্য মানুষ রাজধানী ছাড়ছে। ফেরিঘাটে বাড়তি চাপ দেখা গেছে এবং সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই চোখে পড়েনি। সিনোফার্মের টিকা দান শুরু হচ্ছে কাল থেকে এবং ফাইজারের টিকাও নির্দিষ্ট কিছু কেন্দ্রে শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে 2022 সালের প্রথম 3 মাসের মধ্যেই 80% মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন যে জুলাই মাসে পুরোদমে টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্যমন্ত্রী আজকে সংসদে অনেক কথাই বলেছেন। তিনি স্বাস্থ্য খাতে দুর্নীতি সম্পর্কে বলেছেন, যারা দুর্নীতির অভিযোগ করছেন তাদেরকে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে বা সুনির্দিষ্টভাবে বলতে হবে ইত্যাদি। ব্যাংক লেনদেনের সময়সূচি নতুন করে হয়েছে যে আগামী এই দফায় আগামী রোববার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে এবং এরপরে 10টা থেকে সোমবার থেকে 10টা থেকে সকাল 1:30টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আজ সংসদে 2021-22 অর্থ বছরের বাজেট পাস হয়েছে। এগুলো দিনের মূলত খবর। আমরা সময় পেলে অন্যান্য প্রসঙ্গ আলাপ করব। আজকে জুম প্ল্যাটফর্মে 2 জন অতিথি যুক্ত হয়েছেন, পরিচিত হচ্ছে তাদের সঙ্গে। রয়েছেন প্রফেসর ডক্টর বেনজির আহমেদ, সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। স্বাগত ডক্টর বেনজির আপনাকে। রয়েছেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সম্পাদক জনাব জায়েদুল হাসান পিন্টু, স্বাগত আপনাকেও। জনাব পিন্টু, আপনার কাছ থেকে শুরু করছি। লকডাউন, কঠোর লকডাউন কালকে থেকে বাস্তবায়ন হচ্ছে। লকডাউনের অভিজ্ঞতা আমাদের গত 1.5 বছর ধরেই আছে। বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন বৈশিষ্ট্যে, বিভিন্ন চেহারায় আমরা লকডাউন দেখেছি। এখনকার পরিস্থিতি সেটা সবারই জানা যে টানা 4 দিন শতাধিক মৃত্যু, আজকে 115, এবং এই পরিস্থিতিতে কালকে থেকে যেটা কার্যকর হচ্ছে, কর্তৃপক্ষের প্রজ্ঞাপন এবং দিক নির্দেশনা দেখে নিশ্চয়ই সবাই অনুমান করতে পারছেন যে এটা কঠোরই হবার কথা। আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনার কথাই ঠিক, কঠোরই হওয়ার কথা। এতদিন তো নানান শব্দ শুনেছি, এখন যে শব্দগুলো শুনছি, বা আজকে পুলিশের যে আপনার কমিশনার উনিও যে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, অযথা বের হলে অ্যারেস্ট করা হবে, আবার সেনাবাহিনীও টহল দিবে। সব মিলিয়ে মনে হচ্ছে একটু কঠোর করবে। কিন্তু আমি একটা জায়গায় এখনো বুঝতেছি না, যে আমি একটু বিশ্বাস করি যে 100% শাটডাউন দেওয়া কঠিন সরকারের জন্য। একটা দেশে সবকিছু বন্ধ করে দিয়ে রাখতে পারলে ভালো, এটা যে একদম অসম্ভব তাও না, সব পক্ষ মিলে চেষ্টা করলে পারে। কিন্তু এবার ভেবেছিলাম যে হারে করোনার সংক্রমণ আমরা দেখতে পাচ্ছি, দিনের পর দিন বাড়ছে, আজকে সেটা 25% ক্রস করেছে। তার মানে জহির, আপনি যদি চারদিকে তাকান, 4 জনের মধ্যে 1 জন আপনি সংক্রামক ব্যক্তি পাবেন। মানে 4 জনে 1 জন, 25% যদি হয়, তখন আপনার চারপাশে যে কোনো 1 জন। যদি অধিক হারে পরীক্ষা হতো তাহলে তো আমরা এরকমই দেখতাম। তো সে জায়গায় আজকে যখন মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনটা দেখি, সেখানেও আবার দেখি অনেক জায়গায় শিথিল করেছে। আপনি বলছেন যে ব্যাংক খোলা থাকবে 1টা পর্যন্ত, শেয়ার বাজার খোলা থাকবে 1টা পর্যন্ত, বিদেশি দূতাবাসগুলো ভিসা দেওয়ার জন্য খোলা থাকবে, আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে, বন্দরগুলো চালু থাকবে, কাঁচা বাজার কেনা বেচা হবে, খাবারের দোকানের রান্না বান্না হবে। সবচেয়ে বড় হলো আপনার শিল্প কলকারখানা খোলা থাকবে। এতগুলো মানুষের মুভমেন্ট তো সারা দেশে হবে। তাহলে পাশাপাশি আপনি পুলিশ বলছে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করা হবে যদি অযথা বেরোন। আবার ধর্ম মন্ত্রণালয় স্টেটমেন্ট দিল যে মসজিদে যাওয়া যাবে, স্বাস্থ্যবিধি মেনে আপনি মসজিদে যেতে পারবেন, বাসা থেকে অজু করে যাবেন। তো 5 বার তো আমি মসজিদে যাওয়ার জন্য বেরোতে পারছি, আপনি তো আটকাতে পারবেন না, তাই না? তো আর লক্ষ লক্ষ গার্মেন্টস
কর্মীও আছেন। এখন সরকার, গার্মেন্টস মালিকরা যুক্তি দিচ্ছেন যে তাদের কারখানাগুলোতে শনাক্তর হার কম। দেখেন, একই যুক্তি যদি আমি শিক্ষা প্রতিষ্ঠানে দেই, আপনি বাচ্চাদের তো শনাক্তের হার আরো কম, নাই বললেই চলে খুব একটা, তাই না? তো স্কুল খোলেন না কেন? তো সেই যুক্তি দিলে সবাই যুক্তি দিতে পারে। তবু আমি এবারের দফায় আমি বিশ্বাস করি যে অন্তত এটার যে সিরিয়াসনেস, যেভাবে এই আইডিসিআর এর গবেষণা যেটা আমরা কালকেও শুনলাম, আজকেও কেউ কেউ বলছেন যে 57টা জেলায় উচ্চ সংক্রমণ, 10 থেকে 40% 57 জেলায়, তারপরে আপনার 30%-র উপরেই আছে 20টা জেলায়। তার মানে কি? এটা যে বার্তাটা কি দিচ্ছে? বার্তাটা তো দিচ্ছে যে চারদিক থেকে ঘিরে ধরছে আপনার এই শহরকে বা শহরগুলোকে। এখন শহরগুলো আক্রান্ত। আজকে যে ফলাফলগুলো আমরা দেখলাম সেগুলো গত 8-10 দিন আগের বা 7-8 দিনের আগের। আবার এই সপ্তাহ গেলে দেখা যাবে যে এটা আরো বেড়েছে। এখন 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে লকডাউনটা দিচ্ছেন, এই লকডাউনে হয়তো কিছুটা সংক্রমণ কমবে। তো এটাকে যত বেশি আপনি টাইট করতে পারবেন, তত বেশি সংক্রমণ আর কমবে। আর আমি তো গতকালও বলছি, কয়েকদিন ধরে বলছি, আমরা তো স্বাস্থ্যবিদ নই বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নই। আমরা প্রফেসর এই বেনজির সাহেব বা আরো যারা আছেন যারা বলেন, তাদের কাছ থেকে শুনতে শুনতে আমাদেরও এক ধরনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো আমরা তো যা বুঝতে পারতেছি তাদের কথা শুনে, যে এটা আরো কন্টিনিউ করতে হবে টানা 14 দিন বা 21 দিন যদি এভাবে করা যায়। এখন সেই জায়গায় আপনার প্রশ্ন আসবে যে সরকারের পক্ষে এত বিশাল ব্যবস্থাপনা সম্ভব কিনা, যে সারা দেশে সব বন্ধ করে দিয়ে কিছু কিছু গরিব মানুষকে তো খাওয়াতে হবে, অর্থনৈতিক চাকা সচল রাখতে হবে, সবই মানলাম। তারপরও আমি মনে করি, জনাব পিন্টু, এই প্রসঙ্গটি আবার আপনার কাছেই আসবো, যে এই শাটডাউন বা লকডাউন, কঠোর লকডাউন বাস্তবায়নের সময় সাধারণ প্রান্তিকরা, নিম্ন আয়ের মানুষদের পাশে কতটা সহায়তার পরিকল্পনা রয়েছে। কিন্তু তার আগে আমি প্রফেসর ডক্টর বেনজির আহমেদের কাছে যেতে চাই। ডক্টর বেনজির, আপনি বহুদিন ধরে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রতিনিয়ত এটার উপর আপনার বিশ্লেষণ আমরা পাচ্ছি। একটা সাধারণ, যেটা একটু আগে জনাব জাহিদুল হাসান পিন্টু বললো, যে আমরা শুনতে শুনতে একটা ধারণা আমাদের হয়ে গেছে যে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় বা গ্লোবাল এক্সপিরিয়েন্স কি। একটা বিষয় যে আমরা কারিগরি বিশেষজ্ঞ পরামর্শ কমিটি 7 দিন আগে বলেছে যে একটা শাটডাউন দরকার। কালকে থেকে আমরা 7 দিন সময় নিয়েছি এই পরীক্ষার প্রস্তুতির মতো, যে আমরা সব কিছু রেডি করে তারপরে আমরা শাটডাউনে যাচ্ছি কালকে থেকে। একজন বিশেষজ্ঞ হিসাবে আপনি কি মনে করেন এই 7 দিনে আমাদের মধ্যে যে হুলস্থুল, যে প্রস্তুতি, যে মুভমেন্ট, যে ধরনের কি বলবো, যে মিংলিং, যে ধরনের সমাবেশ এগুলো হয়েছে, সেটা কি পরিস্থিতি মোকাবেলার জন্য খুব একটা কার্যকর স্ট্র্যাটেজি বা কার্যকর পদক্ষেপ বলে আপনি মনে করেন কিনা? এই 7 দিন যে আমরা সময় নিলাম বা যেভাবে কার্যকর হতে যাচ্ছে, আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? এই 7 দিন যে ঠিক প্রস্তুতির জন্য নেওয়া হয়েছে আমার কিন্তু তা মনে হয় না, বরঞ্চ এই 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে যে কিছু কিছু কার্যক্রম যাতে চলতে পারে, কারণ এটা আমাদের অর্থ বছরের শেষ মাস। সুতরাং এই শেষ কয়েকটা দিন নানা কিছু আমাদের খরচ, হিসাব, অর্থ উত্তোলন, এগুলোর কারণেই বোধহয় পিছিয়ে দেওয়া হয়েছে আমার যতটুকু ধারণা। এই 7 দিন যে অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে সেটার আপনাদের কাছেও আমি কিছু শুনিনি, কোথাও দেখিনি যে 7 দিন ধরে ধরুন আমরা যেটাকে অনুপরিকল্পনা বলি বা মাইক্রো প্ল্যানিং বলি, এইটা করা। যেমন ধরুন এমন হতে পারতো কোথায় কোথায় সংক্রমণ বেশি, কোন জেলার, কোন উপজেলার, কোন গ্রামে, এবং সেই গ্রামে আমরা কি কি ব্যবস্থা নেব, সেটার জন্য ওখানে যারা গরিব লোক থাকবেন তাদের খাওয়ার কি ব্যবস্থা হবে, ওখানে আমরা জনস্বাস্থ্য দল তৈরি করলাম কিনা, যারা ওখানকার যারা আক্রান্ত তাদেরকে আইসোলেশন করবে, তাদের সংস্পর্শে যারা আসছে তাদেরকে টেস্ট করবে, তাদের অনুসন্ধান করে বের করবে, তাদের ট্রেসিং করবে, অন্যদের কোয়ারেন্টাইন করবে। এরকম যদি প্রস্তুতি হতো তাহলে আমি একটু খুশি হতাম। এখন এটা আমি বলতে পারি যে কয়েকদিন পিছানো হয়েছে বিভিন্ন গোষ্ঠীর দাবি বা আবদারের প্রেক্ষিতে, যে তাদের বিল উঠানো, নানা কিছু ভাউচার জমা দেয়া কেজি অফিসে ইত্যাদি, এটার জন্যই বোধহয়। এখন ব্যাপারটা হলো যে আসলে যে লকডাউনের কথা বলা হচ্ছে বা যে বিধিনিষেধের কথা বলা হচ্ছে কঠোর, এইটা যেভাবে উচ্চারিত হচ্ছে
সেইটা শুনে তো ভালো লাগছে যে বাড়ি থেকে কাউকে বের হতে দেওয়া হবে না। এখন কথা হলো যে এটা বাস্তবে কতটুকু সম্ভব, এবং ঘোষণার মধ্যেই অনেকগুলো অন্তরায় তৈরি করে দেওয়া হয়েছে। যেমন ধরেন কলকারখানা খোলা থাকবে, তো কলকারখানায় যত লোক কাজ করবে তাহলে তো তারা বাড়ি থেকে বের হবে, সুতরাং বাড়ি থেকে বের হতে দেয়া হবে না। এটা তো তাহলে অন্তরায় সৃষ্টি করা হলো এই প্রজ্ঞাপনের মধ্যেই। আবার যেমন ধরুন যে নামাজ পড়তে যেতে পারবেন মসজিদে, তা আমাদের অনেক লোক মসজিদে নামাজ পড়তে যায়, কোটি অথবা কয়েক কোটি সারা দেশে। তাহলে তারা যদি 5 বার করে যান, তাহলে যদি ধরি 1 কোটি লোক ধরি একটা হিসাবের জন্য যে নামাজ পড়তে যাবেন, তাহলে 5 কোটি মুভমেন্ট হবে এই নামাজ পড়তে যাওয়ার। তারপর ধরুন বাজার, তাহলে বাজার করতে যেতে হবে, তা আমাদের যত পরিবার আছে তার অর্ধেক পরিবারও যদি বাজার করতে যায় তাহলে 4 কোটি পরিবার, তাহলে 2 কোটি পরিবার প্রত্যেক দিন বাজার করতে যাবে। তাহলে এগুলো যদি ধরেন, তারপরে আরো অনেক কিছু আছে, যেমন ধরেন টিকা, আপনি বলছেন কালকে থেকে সাইনোফার্মার টিকা দান শুরু হবে, তাহলে তো সেই লোকগুলো টিকা নিতে যাবে কয়েক লক্ষ। তারপর ধরুন হাসপাতালে নানা লোক যাবে, তো তাদের হয়তো অসুস্থতা থাকবে নানা ধরনের, তাদেরকে আমরা যেতে দেবো কি? তারপর ধরুন বাচ্চাদের টিকা, প্রত্যেক দিন আপনি জানেন লক্ষ লক্ষ বাচ্চাকে টিকা দিতে হয় বাংলাদেশে, তো বাচ্চার মা বাবা তারা টিকা নিতে আসবে, তাহলে তারা টিকা নিতে আসবে কিনা? এই টিকা কেন্দ্র কি বন্ধ থাকবে কিনা? স্বাস্থ্য সহকারী আছে আমাদের কয়েক লক্ষ, তাহলে তাদের আসতে হয়, তাদের যেতে হবে, তাদের বাড়ি থেকে তাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে যেতে হবে টিকা নিয়ে, আবার টিকা কেন্দ্রে যেতে হবে, তাহলে তাদের মুভমেন্ট আছে। আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, তো এগুলো তো গ্রামে আপনি জানেন, কমিউনিটি ক্লিনিক যদি খোলা থাকে তো সেখানে যদি লোকজন আসে, 15,000 আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, ঘরে যদি 20 জন করে আসে তাহলে 20 গুণন 15,000 হয়তো 30 লক্ষ হয় বা এরকম একটা সংখ্যা, তাহলে এই লোকগুলো আসবে। তাহলে সব যদি মিলিয়ে দেখেন তাহলে আসলে যেটা বলা হচ্ছে সেটা বাস্তবায়ন করা কঠিন। আসলে আমার কাছে এই পরিস্থিতিটা খুব ভালো মনে হচ্ছে না। এই ডেল্টা ভেরিয়েন্টটা এত মারাত্মক, সারা বিশ্ব জুড়ে কনসার্ন তৈরি করছে, এবং আমাদের বাংলাদেশেই আমরা তাই দেখছি। ধরুন কয়দিন হলো ঈদের পরে পরে আমরা প্রথম চাঁপাইনবাবগঞ্জে এই সংক্রমণ দেখলাম, তারপরে কয়েকটা জেলায় শুরু হলো, এবং ধরতে গেলে চোখের নিমিষে সেটা আমাদের সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। তাহলে সহজেই বোঝা যায় যে এই ভেরিয়েন্টটা অন্যান্য ভেরিয়েন্টের চেয়ে অনেক বেশি ছোঁয়াচে, অনেক বেশি দ্রুত ছড়ায়, অনেক বেশি মানুষকে সংক্রমণ করে। এবং এবার আরো একটা জিনিস বাংলাদেশে ঘটেছে, আগে সংক্রমণ হয়েছে শহরগুলোতে, ধরুন ঢাকা শহরে সংক্রমণ হয়েছে বা বড় বড় শহরগুলোতে, সেখানে কিন্তু শনাক্তকরণের ব্যবস্থা ভালো ছিল, সরকারি প্রাইভেট বিভিন্নখানে শনাক্ত করা গেছে। তারপর ধরুন ভর্তি চিকিৎসা, সরকারি হাসপাতালগুলোকে অনেক চিকিৎসা ভালো ব্যবস্থা, প্রাইভেটেও তাই। কিন্তু আপনি যদি মফস্বল শহরগুলোতে দেখেন, এবারে যেহেতু গ্রামের মানুষও আক্রান্ত হচ্ছে, সেই জায়গায় কিন্তু চিকিৎসার ব্যবস্থা নেই, পরীক্ষার ব্যবস্থা অসীমিত, সব মিলিয়ে জটিল একটা পরিস্থিতি মনে হচ্ছে। এবং এবারে যারা প্রান্তিক মানুষ, যারা নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য একটা কঠিন পরীক্ষা আমরা মুখোমুখি করাচ্ছি তাদেরকে। এছাড়াও সামনে কোরবানির হাট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, এখানে কোটি কোটি লোক আসবে সারা দেশ জুড়ে, তারপরে ঈদে যাতায়াত আছে, সব মিলিয়ে ঈদের আগে আমার মনে হচ্ছে এখন যে হারে রোগী শনাক্ত হচ্ছে প্রত্যেক দিন, তারা যদি 2-4 জনকে মানে আক্রান্ত করতে শুরু করে, ঈদের আগে আমরা এই সংক্রমণের ধারাটা হয়তো অব্যাহত হতে দেখবো, এবং তারপরে ঈদের পরে সেটার একটা বিস্ফোরণ ঘটবে কিনা, অর্থাৎ বড় আকারে একটা মানে আক্রান্ত এবং মৃত্যু দুটোই আমাদেরকে প্রত্যক্ষ করতে হবে কিনা, সেই চিন্তাটা আমাকে বেশ পেয়ে বসেছে। প্রফেসর বেনজির, আপনার কনসার্নের কথা তো আমরা খুবই মনোযোগ দিয়ে শুনি এবং শুনেছি আজকেও। আপনি বেশ কিছু বাস্তব সমস্যার কথা তুলে ধরেছেন, যেটি কন্ট্রাডিক্ট করছে কঠোর লকডাউনের ক্ষেত্রে। অবশ্যই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আপনি কঠোর লকডাউনকে স্বাগত জানিয়েছেন এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য এটা প্রয়োজন মনে করছেন, কিন্তু এটা কিভাবে এনফোর্স করা হবে, কার্যকর কিভাবে করা হবে, সেটা নিয়ে কিছু কনসার্ন আপনি ব্যক্ত করলেন। কিন্তু এই বিষয়ে করণীয় কি সেটা
যেটা আমরা আপনাদের দুজনের কাছ থেকে আরেকটু শুনবো। জনাব জাহিদুল হাসান পিন্টু, আপনি প্রথম দফায় যেই প্রসঙ্গটি তুলেছেন এটি সবারই কনসার্ন যে এই লকডাউনের সময়, কঠোর লকডাউনের সময় মানুষ ঘরে থাকবে, তাদের নিম্ন বা প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তার বিষয়টি কি হবে, তাদের জীবনযাপনের বিষয়গুলো কি হবে, কিংবা যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাদের জন্য কি ধরনের কি ইমপেটাস অথবা ইনসেন্টিভ আছে, অথবা আক্রান্তরা যারা ঘরে থাকবে তাদের জন্য চিকিৎসা সেবা কেমন হবে, এই বিষয়গুলো অন্যান্য যেসব বাস্তব কিছু সমস্যার কথা প্রফেসর বেনজির তুলে ধরেছেন তার সঙ্গে যুক্ত করে আপনাকে প্রশ্নটি রাখছি। ধন্যবাদ আপনাকে। দেখেন, এই সমস্যাগুলোকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, এই সমস্যা থাকবে। এই সমস্যাগুলোকে নিয়েই আমার চিন্তাটা, পরিকল্পনাটা করতে হবে, কারণ এগুলো বাস্তব সমস্যা। এখন আমি যদি মনে করি যে এই সারা দেশের মানুষ, ওই গরিব মানুষ না খেয়ে থাকবে, তাহলে জীবনও আপনি লকডাউন কার্যকর করতে পারবেন না। এখন আপনার কাছে তো ডাটা আছে, সরকারের কাছে নিশ্চয়ই ডাটা আছে কি পরিমাণ মানুষ আপনার দিন আনে দিন খায়। আর দেশের অবস্থাটা এত খারাপ না, আমার যেটা মানে ধারণা যে বাংলাদেশের মানুষ অবস্থা এত খারাপ না যে মানুষ না খেয়ে মারা যাবে। না খেয়ে মারা যাওয়ার মতো ঘটনা অনেক বছর আগেই বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। মঙ্গাও এখন জাদুঘরে চলে গেছে, তাই না? তো কিছু মানুষ ভোগান্তিতে পড়বে, এটা আমাকে স্বীকার করে নিতে হবে। এই মানুষগুলোকে চাইলেই আপনি সার্ভিসটা দিতে পারেন, সেই তালিকা অনুযায়ী আপনি তাকে খাবার পৌঁছেও দিতে পারেন। এমন তো না যে আপনার বিশাল বিশাল খাবার দিতে হবে, আপনার একটু চাল ডাল দেন না। মানুষকে, সবচেয়ে বড় কথা হলো মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে এই সংক্রমণটা যে হারে বাড়ছে, এটার যে ক্ষতিকর খারাপ দিকগুলো, মানুষকে যদি সেইভাবে উৎসাহিত করতে পারেন যে একটু কষ্ট স্বীকার করবে, স্যাক্রিফাইস করবে, এই জায়গায় আমি মনে করি সরকারের যে ব্যবস্থাপনা আছে, বেসরকারি পর্যায়েও যে ব্যবস্থাপনা আছে, তারপরে যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারপরে যে রাজনৈতিক দল, সবচেয়ে বড় শক্তিশালী যে প্রতিষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, তাদেরকেও যদি আপনি ইনভলভ করেন, কোথায় কোথায় কোন মানুষটাকে দুদিন বা একদিন খাবার না দিলে তার না খেয়ে থাকতে হবে, সেটা আইডেন্টিফাই করা যে জটিল কঠিন তাও না। ওই এলাকার ওয়ার্ড কমিশনার থেকে আরম্ভ করে ওই রাজনৈতিক দলের নেতা কর্মীরা সবাই জানে। দীর্ঘদিন ধরে তো এই আপনার আমাদের প্রাণ রিলিফের প্রসেস চলছে এই দেশে। এই যে সরকার যে আবার ওই যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 2,500 টাকা করে মোবাইলও দিচ্ছে, তালিকা নিয়েই তো দিচ্ছে, তাই না? একটু আপনি কন্টিনিউ করবেন জনাব পিন্টু, কিন্তু একটা ছোট প্রশ্ন, সেটি হচ্ছে যে মানুষকে ঘর থেকে বেরোতে মানা করা হচ্ছে, তো এই যে খাবার যদি আপনি দিতে চানও সরকারিভাবে অথবা বেসরকারিভাবে, কেউ যদি খাবার বন্টন করতে চায় অথবা বিতরণ করতে চায় জড়ো করে মানুষকে, সেটা কি সম্ভব হবে? এই ব্যবস্থাপনাটা তো আপনি নিতেই পারেন, আপনি থানা থেকে করেন, পুলিশ করবে। এই কয়েকদিন তো পুলিশের কাজ এই লকডাউন ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা এটাই দেখা, তাই না? অন্য কোনো কাজ তো নাই, পুলিশকে দিয়ে করাতে পারেন। আপনি ওয়ার্ড কমিশনারদের দায়িত্ব দিয়ে দেন। আপনি যে এর জন্য যে আপনার ওই যে সেলফি তুলে হাজার হাজার ক্যামেরা সামনে নিয়ে ছবি তোলার জন্য শোডাউনের ব্যবস্থা করার তো দরকার নাই। আপনি আপনার কাজটা নীরবে করতেই পারেন, সরকারি কর্মকর্তাদের দিয়েও করাতে পারেন, আপনি চাইলে কোনো সংস্থাকে এঙ্গেজও করতে পারেন। তো এটা আমি মনে করি না যে হাজার হাজার মানুষের ইনভলভমেন্ট লাগে খাবারটা পৌঁছে দেওয়ার জন্য, তাই না? তো এই খাবারটা পৌঁছে দেওয়া, আমি তো মনে করি ইন দা মিন টাইম পৌঁছে দেওয়া উচিত ছিল, যেহেতু আমার লিস্ট লোকজনগুলো তালিকাভুক্ত, আমি আইডেন্টিফাই করা যে কারা এই খাবারগুলো লাগবে যাদের। তো এটা তো আমি এই কয়েকদিনে পৌঁছে দিতে পারতাম। যখন আমি প্ল্যান করলাম যে টোটাল শাটডাউন বা লকডাউনে যাব, আমি প্ল্যানটা আগে করেই তাদের কাছে বলে দিলাম, এই যে তোমার 10 কেজি চাল বা এই 1 কেজি ডাল বা এই জিনিস তুমি 7 দিন ঘর থেকে বের হবা না, তুমি এই খাও, তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি মনে করি না এটা তো বড় জটিল কাজ বাংলাদেশে। এই কাজগুলো বাংলাদেশের বিভিন্ন সময় করে এসেছে, করেও যাচ্ছে, কিন্তু সেটা বিক্ষিপ্ত ভাবে হচ্ছে। এটাকে অর্গানাইজড ওয়েতে করা সম্ভব ছিল। তো এখন আপনি যেহেতু করেন নাই, তাও আমি মনে করি না যে এই দেশের ওই যে সোমবার থেকে কি 7 দিনের জন্য যদি আপনি কঠোর লকডাউন দেন, ঘর থেকে বেরোন না করতে দেন, না খেয়ে মারা যাবে না। এই দেশের প্রত্যেকটা মানুষের 2, 4, 5, 7 দিনের খাবার ঘরের মধ্যে রাখার সক্ষমতা
অর্জিত হয়েছে। আপনার কাছে আরেকবার আসছি জনাব পিন্টু। আমি প্রফেসর বেনজির আপনার কাছে জানতে চাচ্ছি যে সাধারণভাবে আপনারা মানে অ্যাটলিস্ট টু প্রংড কি সলিউশন এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য, একটা হচ্ছে যে নিয়ন্ত্রণ করা, আরেকটা হচ্ছে যে চিকিৎসা সেবা ব্যবস্থা উন্নত করা এবং টিকার ব্যবস্থা করা। তো এখন আমরা যে পরিস্থিতির মধ্যে এখন এসেছি, সবাই বলছে তো 1 মাসের বেশি সময় ধরে বলা হচ্ছে যে ডেল্টা ভেরিয়েন্ট ইজ ভেরি ডেডলি, ভেরি ফ্যাটাল, এবং সীমান্তবর্তী জেলাগুলোতে যেইভাবে লকডাউন অথবা রেস্ট্রিকশন কার্যকর করার কথা ছিল মুখে মুখে বলা হয়েছে, কিন্তু কার্যকরভাবে সেটা হয়নি এবং এটা তখন স্প্রেডেড আউট হয়েছে অল ওভার দ্য কান্ট্রি। ঢাকা শহরে অনেক ঢুকে পড়েছে অনেক আগেই। এখন শুধুমাত্র নিয়ন্ত্রণটা হবে এই কঠোর লকডাউন এনফোর্স করার মাধ্যমে। আপনি কি মনে করেন এটার সঙ্গে সঙ্গে যে চিকিৎসা ব্যবস্থা যে পর্যায়ে এখন আছে, যদি ইন কেস অফ এনি ডায়ার কনসিকুয়েন্স কিভাবে কি প্রস্তুতি নিয়ে সেগুলো মোকাবেলা করা হবে, সেটার কি প্রস্তুতি আপনি দেখতে পাচ্ছেন কিনা? সেইটার প্রস্তুতি তো আমরা ধরেন দেখতে পেতাম আপনাদের মাধ্যমে, অর্থাৎ মিডিয়ার মাধ্যমে, যে ধরুন বিভিন্ন জায়গায় লোক পাঠানো হচ্ছে, ধরেন আমাদের বিভিন্ন মফস্বল জেলাগুলোতে ঢাকা থেকে বা অন্যখান থেকে অভিজ্ঞ চিকিৎসকদের, তাহলে হয়তো আমরা একটা বুঝতাম। ধরুন বিভিন্নখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা বা অন্যান্য অক্সিজেনের ব্যবস্থা বা আইসিইউ কোথাও ইনক্রিজ করা হচ্ছে, তাহলে আমরা জানতে পারতাম। কিন্তু এরকম কোনো খবর আমরা এখন পর্যন্ত জানি না। হয়তোবা ভিতরে ভিতরে কিছু কাজ চলছে কিনা। তবে এটা আপনি যেটা বললেন, এটা বড় দরের একটা প্রস্তুতি দরকার ছিল। ধরুন আমাদের একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা এই মুহূর্তে চালু করা দরকার। চালু করা মানে এরকম, যেমন ধরুন আমাদের প্রথম টায়ার হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে আমাদের চিকিৎসক আছে, নার্স আছে, আমাদের বেড আছে। তাহলে এটাকে যদি আমরা প্রথম মানে চিকিৎসা কেন্দ্র হিসেবে ধরি করোনার, তাহলে এটার জন্য সেই ব্যবস্থাটা নেওয়া দরকার। এটার জন্য অনেক বেশি কিছু লাগে না। এটার জন্য যেমন ধরুন সিলিন্ডারে অক্সিজেন প্রত্যেক উপজেলায় যদি আমরা অন্তত একটা করে হাই ফ্লো নেজাল ক্যানুলা দেই, অক্সিজেন কনসেন্ট্রেটর একটা করে দিতাম, এবং এখানে চিকিৎসার জন্য চিকিৎসকদের যে গাইডলাইন এবং তাদেরকে ওরিয়েন্টেশন করা, এবং এখানে যে আমাদের ইউএইচএফপিও আছেন, উনি যেন প্রয়োজন অনুযায়ী কোনো ওষুধ কিনতে পারেন, যাতে করে রোগীদেরকে বাইরে থেকে ওষুধ না কিনতে হয়। উনি যেন তাদের টেস্টের ব্যবস্থা করতে পারেন, ন্যূনতম গুলো বাইরে থেকে যেন না করতে হয়। কারণ আপনাকে মনে রাখতে হবে, গ্রামের অনেক লোক আছে গরিব ধনী নির্বিশেষে কিন্তু আক্রান্ত হবে। সুতরাং ওই গরিব লোকটার চিকিৎসা তার টাকা নাই জন্য যেন না হয়, মানে তিনি যেন বঞ্চিত না হন। তাহলে এইটা করা যেত। তারপরের ধাপ, ধরেন আমাদের 64টা জেলা আছে, প্রত্যেকটা জেলায় আমাদের ন্যূনতম একটা জেলা হাসপাতাল আছে। সেখানে আমরা আরেকটু উন্নততর স্বাস্থ্য সেবা করতে পারতাম। যে উপজেলায় যদি ওই রুগীটাকে ঠিক না করা যায়, তার অক্সিজেন কনসেন্ট্রেশন যদি স্যাচুরেশন যদি কমতে থাকে, তাহলে আমরা জেলা হাসপাতালে পাঠাবো, যেখানে আরেকটু ভালো সাপোর্ট থাকবে। ওখানে আপনি জানেন যে আমাদের সিনিয়র কনসালটেন্ট আছেন, কোথাও কোথাও মেডিকেল কলেজ হাসপাতাল আছে, যেখানে আমরা বেশি করে হাই ফ্লো নেজাল ক্যানুলা রাখতে পারি। আমাদের অনেকগুলো জায়গায় সেন্ট্রাল অক্সিজেন আছে, না থাকলে সেখানে দ্রুত সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা, এবং অন্যান্য অক্সিজেনের যথেষ্ট সাপ্লাই, ওষুধের সাপ্লাই বেশি করা, পরীক্ষার সুযোগগুলো বাড়ানো হাসপাতালে, রিএজেন্ট থেকে শুরু করে নানা কিছু যেন যথেষ্ট থাকে। এটা হলো জেলা পর্যায়ে। বিভাগীয় পর্যায়ে থাকবে ওই বিভাগের জন্য সর্বশেষ রেফারেন্স সেন্টার, যেখানে একেবারে আইসিইউ থেকে শুরু করে ভেন্টিলেটর সব থাকবে, যেখানে জেলা হাসপাতালগুলো যে রুগীটাকে আর সামলাতে পারবে না তাকে যেন ওই বিভাগে নেওয়া হয়। তাহলে যেটা দাঁড়াতো সেটা হলো যে সব রোগীকে ঢাকায় আসতে হতো না, বা চিটাগাঙে আসতে হতো না, বা রাজশাহী খুলনার মতো বড় বড় শহরে আসতে হতো না। বরঞ্চ আমাদের যে কয়টা ডিভিশন আছে, সব কয়টা ডিভিশন তার অধীনস্থ যে জেলা, সেই জেলা রোগীগুলোকে সামলাতে পারত। এটার নাম হচ্ছে সমন্বিত স্বাস্থ্য চিকিৎসা করোনার ক্ষেত্রে। তো আমরা যদি এটার জন্য যথেষ্ট লোকবল অর্থাৎ চিকিৎসক যেন যথেষ্ট থাকে, কারণ 3 রাউন্ড অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সকাল, দুপুর এবং রাত্রিবেলা 3 রোস্টারে যদি 3 বেলা ডিউটি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে এখন যে চিকিৎসক আছে ওখানে সেটা দিয়ে হবে না। তাহলে সেই সমাধানটাও করার ব্যবস্থা নেওয়া দরকার।
প্রয়োজনে আমাদের বাংলাদেশে অনেক বেকার চিকিৎসক আছেন, আমরা তাদের খণ্ডকালীন নিয়োগ দিতে পারতাম। এই সময়ে আমাদের অনেক সিনিয়র শিক্ষার্থী আছে মেডিকেল, তাদেরকে কিন্তু টিকা দিতে আমরা পরামর্শ দিলাম সাম্প্রতিক কালে, তারা টিকা দেওয়া আছে তাদের, সুতরাং তারা এখন কিন্তু একটু রিলেটিভলি বেটার প্রোটেকশনের দিক থেকে। তাদেরকে আমরা যদি রেডি রাখতাম স্বেচ্ছাসেবক হিসাবে বিভিন্ন এলাকায়, তারা এখন অনেকে বাড়িতে আছেন, যে প্রয়োজনে তারা সেই হাসপাতালগুলোতে সেবা দেবে। এইরকম একটা সমন্বিত ব্যবস্থা যদি আমরা করতাম, যেমন ধরুন টিকা কি এখন বন্ধ থাকবে? টিকা বলতে আমি বলছি ইপিআই টিকা, তাহলে স্বাস্থ্য বিভাগের সেই নির্দেশনা দেওয়া দরকার। কমিউনিটি ক্লিনিক কি এখন বন্ধ থাকবে? তাহলে সেই নির্দেশনা দেওয়া দরকার। এইভাবে করে আমরা যদি একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা দাঁড় করাতে পারি, তাহলে আপনি যেটা ভয়ের কথা বললেন যে অনেক লোক যদি আক্রান্ত হয়, আমরা ভারতের মতো অবস্থা চাই না, তাতে করে দেশের ইমেজ নষ্ট হয়, সরকারের ইমেজ নষ্ট হয়। সুতরাং এটাকে খুব সিরিয়াসলি নিয়ে আমরা যদি একটু প্রস্তুতি নেই, তাতে যদি সংক্রমণ নাও বাড়ে, তাতে কিন্তু এমন বড় ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি অপ্রস্তুত থাকি এবং সংক্রমণ যদি মারাত্মক আকার ধারণ করে, তাহলে কিন্তু ভারতে যে পরিস্থিতি দেখছি আমরা, সেটা আমাদের নিজেদের দেখতে হবে, আমাদের সেটা কিন্তু সহ্য করা কঠিন হবে। এটাই বড় প্রশ্ন। আমাদের একটা বিরতির সময় হয়েছে, 2 মিনিটে যদি জনাব পিন্টু বলেন যে এই যে আমরা সবসময় একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ থাকে আমাদের, পরিস্থিতি যখন আমাদের নাকের ডগায় চলে আসে তখন আমরা পদক্ষেপ গ্রহণ করি, কিন্তু আমাদের আর্লিয়ার প্রিপারেশনটা খুব একটা দৃষ্টিগ্রাহ্য নয়, আমাদের চোখে পড়ে না। এই বিষয়টি বারবার আলোচনা হচ্ছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট আপনি দেখছেন কিনা? এই যে বিষয়টা এখন আপনি বললেন যে আমাদের এই ধরনের একটা বিপর্যয়কর পরিস্থিতি সারা বিশ্বেই, এবং আমরাও পদে পদে সেই বিপদের দিকেই যাচ্ছে। কারণ এক সপ্তাহ একটা ডেডলিয়েস্ট উইক আমরা এক্সপিরিয়েন্স করলাম, প্রায় 700-র বেশি লোক এক সপ্তাহের মধ্যে প্রাণ হারিয়েছে, যেটা গত বছরের চেয়েও অনেক বেশি খারাপ বলা যায়। তো সেই অবস্থার মধ্যে যে প্রফেসর বেনজির যেটা বলছিলেন যে আমাদের এক ধরনের রেসপন্স করা, সে সময় থাকতে পদক্ষেপ নেওয়াটা আমরা দেখছি না, সব কিছু একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। এই সম্পর্কে আপনার বিশ্লেষণ কি? দেখেন, এটা যে সমস্যাটার কথা আপনি বললেন বা প্রফেসর বেনজিরও বললেন, এটা শুধুমাত্র স্বাস্থ্য খাতে না, এটা বাংলাদেশ সরকারের যে কোনো খাতেই দেখবেন যে এই পরিকল্পনা বা সুদূর প্রসারী চিন্তা নিয়ে কাজগুলো হয় না। কারণ হাজার হাজার সমস্যা থাকে, আমাদের আমলাতন্ত্র বা সরকার ব্যবস্থাপনাটাই এরকম যে সামনে যে সমস্যাটা আসে সেই সমস্যাটাকেই কিভাবে সমাধান করা যায় এটা চিন্তা করে। এই কয়েকদিন পরে যার একটা সমস্যা আসবে অথবা বর্তমান সমস্যাটা ভবিষ্যতে আসলে এটাকে কিভাবে ঠেকানো যাবে, এই ধরনের চিন্তা বা এই ধরনের কর্ম পরিকল্পনা আমাদের এই আমলাতন্ত্রে নেই। তো যে কারণে তাৎক্ষণিকভাবে এখানে সবসময় চিন্তা করে এটা সমস্যাকে উত্তরানোর চেষ্টা করে। তো এখন যে কথাগুলো বলছেন যে এটা তো 1-1.5 বছর প্রায়, যদি বাংলাদেশের প্রথম করোনা সংক্রমণ ধরি মার্চ, কিন্তু আমরা তো করোনা সম্পর্কে জেনেছি আরো আগে, তাই না? হ্যাঁ, জানুয়ারিতে তো আমরা নিশ্চিত হলো। সেই হিসাবে 1.5 বছর পার হয়ে গেল। তো এই 1.5 বছরে যেটা প্রফেসর বেনজির বললেন, এই 1.5 বছরে আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত আমরা কতটুকু কি করতে পেরেছি, আসলে কি করার চেষ্টা করেছি, এই জায়গায় আমার মনে হয় আমরা যেটা স্বাস্থ্য ব্যবস্থায়, যেটা আমরা তো নাগরিক থেকে চিকিৎসা সেবা গ্রহীতা আমরা, আর যারা সেবা দেন যদি চিন্তা করেন এই জায়গায়, আর সেবা দেওয়ার ব্যবস্থা যারা করেন, 3টা পক্ষ, সেবা দেন চিকিৎসকরা, সেবা নেই আমরা, আর সেবা দেওয়ার ব্যবস্থা করে দেয় সরকার বা আমাদের আমলাতন্ত্র বা রাজনৈতিক দল। এই জায়গায় যদি দেখেন তাদের চিন্তা চেতনাগুলো, দেখবেন যে বিভিন্ন জেলা, উপজেলা, ইভেন ইউনিয়ন পর্যন্ত এই ভবন নির্মাণ হয়, স্বাস্থ্যের জন্য হসপিটাল বা কেন্দ্র বা সেন্টার এগুলো হচ্ছে। সেই হসপিটালে চিকিৎসক দেওয়ার জন্য আপনি কিন্তু সেই ব্যবস্থাটা নিচ্ছেন না। আপনি একটা বিল্ডিং বানাবেন, যে হসপিটাল বানাবেন, কিন্তু ওখানে যে 10 জন ডাক্তার লাগবে আপনি ডাক্তার তৈরি করছেন না, 10 জন নার্স লাগবে নার্স তৈরি করছেন না। এই যে এখন যে আইসিইউ ম্যানেজমেন্ট নিয়ে যে এত কথা, এখন যে অ্যানেস্থেসিয়া দিয়ে এদের দিয়ে আইসিইউ ম্যানেজমেন্ট করা হচ্ছে, আমার
আইসিইউ ম্যানেজ করার জন্য যে আমার ওই এক্সপার্ট দরকার, সেই চেষ্টাটা করি না। কেন করি না? এটা ওই যে আমি বললাম যে আমরা যারা সেবা নেই, যারা একটু ধনী, তারা ওই 5 স্টার ওখানে হসপিটালে যাই, আর যারা মিডল ক্লাস তারা একটু ভারতে যাওয়ার চেষ্টা করি, আর যারা অতি দরিদ্র তারা সরকারি হসপিটালে গিয়ে বাঁচার চেষ্টা করি। এখন ডাক্তাররা চেষ্টা করেন বাঁচাতে, আর কিন্তু ওই যে আমলাতন্ত্র বা সরকার যদি বলেন, তারা ভবনগুলি বানাচ্ছেন কেন? চিকিৎসক যদি আপনি একজন এখানে আপনি তৈরি করেন, ওখান থেকে আপনার 2 টাকা ব্যক্তিগত লাভ আসবে না, রাষ্ট্রের লাভ হবে, জনগণের লাভ হবে, কিন্তু ওই ব্যক্তি যিনি প্রকল্প পরিচালক থেকে শুরু করে প্রকল্প তৈরি করেন, প্রকল্প বানান বা যারা বাস্তবায়নের চেষ্টা করেন, তারা ওখান থেকে 1 টাকাও পাবেন না কোনো চিকিৎসক তৈরিতে। কিন্তু আপনি যদি ভবন তৈরি করেন, ওখান থেকে আপনি পাবেন। আপনি যদি এই ধরনের প্রকল্প নিতে থাকেন, দেখবেন যে প্রচুর ভবন আছে কিন্তু ওখানে যন্ত্রপাতি নাই, অথবা আপনার যন্ত্রপাতি ঠিক করে দিচ্ছে ঠিকাদাররা। এটা তো একদিন না, দিনের পর দিন এই খাতে এটা হতে হতে আজকে এই জায়গায় এসেছে বলে আমরা ধাক্কা খাচ্ছি। আমি তো জানি যে মহামারীতে যে পরিমাণ চিকিৎসা সামগ্রী দরকার, সেটা কোনো দেশেরই সম্ভব না। আমার 10% বা 20% মানুষকে যদি চিকিৎসা দিতে পারি, এনাফ। 80% মানুষ, কিন্তু আমি কি 20%কে ঠিক মতো চিকিৎসা দিতে পারছি? আমি পারছি না। এর যে পারছি না, এটা আমি আজকে বলছি কেন? 1.5 বছর আগে যে সমস্যাটা আমি দেখলাম, এই সমস্যাটাতে যে দিনকে দিন বাড়তে থাকবে, সেটা তো আমাদের জনস্বাস্থ্যবিদরা প্রেডিক্ট করে দিয়েছিলেন। এমন তো না যে বিষয়টা জানতেন না। আবার এখন যেটা হচ্ছে, ধরেন মাত্রাটা আরো বেড়ে গেছে, এই মাত্রাটা যে আরো বাড়বে না, এটা তো আমি বলতে পারি না। সো আমার প্রিকশনটা নিতে হবে। সেই জায়গায় এখন 2টো জায়গা, একটা আমার স্বাস্থ্যবিধি মানা, চিকিৎসা দেওয়া, আর একটা হলো আপনার টিকা দেওয়া। এখন টিকা আমি সহসা এত টিকা আমি পাবো না, তাও আমাদের লাখ ভালো, আমরা শুরুতে কিছু টিকা পেয়েছিলাম, 1 কোটি মানুষকে টিকা দিতে পেরেছি। এই 2 তারিখ অথবা 3 তারিখ 25 লক্ষ টিকার একটা ফ্লাইট ঢাকায় আসবে, কিছুক্ষণ আগে ফরেন মিনিস্টার জানিয়েছেন। এই দিকটা একটু সুখবর আছে, কিন্তু আমার টিকা তো দিতে হবে আপনার কমপক্ষে 20 কোটি টিকা লাগবে। আমার কমপক্ষে যদি ধরি, বাচ্চাদের বাদও দিই, এখন তো বাচ্চাদেরও টিকা দিচ্ছে, এখন যে 20-25 কোটি টিকা লাগবে, এটা আমার তো পেতে পেতে দিতে দিতে আমার তো এটা 1-1.5 বছর 2 বছর সময় লেগে যাবে। 1 বছর 2 বছর সময়টাই আমি কি করব? আমাকে স্বাস্থ্যবিধি মানাতে হবে। যেটা ভারতে যে উদাহরণটা আসছে, যে ভারতের হঠাৎ করে নামলো কি করে, এই কঠোর ব্যবস্থাটা নিয়েছে বলেই নেমেছে। তো আমারও সেই কঠোর ব্যবস্থাটা এখন নেই, পাশাপাশি আমার চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত, যেটা 1.5 বছর আমি তো মনে করি আমি পিছিয়েছি। কয়েকশো শয্যা বেড়েছে, কিছু আপনার ওই অক্সিজেনের বেড়েছে, কিন্তু সংখ্যায় কত, সেটা বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য একদমই কম। আরেকবার আসবার চেষ্টা করবো জনাব জাহিদুল হাসান পিন্টু। প্রফেসর বেনজির আহমেদ, একটু আগে জনাব জাহিদুল হাসান যে এই বিষয়গুলো বলে দিচ্ছেন, যে স্বাস্থ্য ব্যবস্থায় দক্ষ জনবল তৈরি করার বদলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ দেখা গেছে। একই সঙ্গে আপনি মনে করেন কিনা যে আমাদের দেশে এই স্বাস্থ্য খাতে গবেষণাটাও অতটা ব্যবসা বান্ধব নয় বলে গবেষণার মধ্যে ইনভেস্টমেন্ট নাই, গবেষণা করা হচ্ছে না, কারণ এই যে আমাদের এই প্রকিউরমেন্টের আছে, দেশে বিদেশে যেসব প্রকিউরমেন্ট আছে সেগুলো হয়তো বা খুব একটা মানে কি বলবো যে স্বার্থের অনুকূল হবে না বলে গবেষণায় আমরা ইনভেস্ট করছি না। এখন যে মিউটেশন হচ্ছে, আমরা ডেল্টা ভেরিয়েন্টের কথা জানি, কিন্তু যে পরিমাণ আপনার গবেষণা হওয়া দরকার, যে রূপান্তরগুলি হচ্ছে এই করোনার, যে বৈশিষ্ট্যগত চেঞ্জগুলো আসছে, সেটা সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল কিনা বা সেই কাজগুলো হচ্ছে কিনা? না, আমরা অবশ্যই ওয়াকিবহাল, এবং জনাব পিন্টু উনি যথার্থভাবে প্রকৃত চিত্রটা তুলে ধরেছেন। সমস্যাটা হলো কি জানেন, এই সমাধানের উদ্যোগটা নেই। উদ্যোগ না নেওয়ার কারণ হলো 2টো। একটা হলো যে আমাদের মন্ত্রণালয় সাধারণত পলিসি মেকিং বা তাদের এগুলো করার কথা, কিন্তু মন্ত্রণালয় যেটা দাঁড়ায়, ধরুন সচিব থেকে শুরু করে একদম সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত, ওনারা যখন আসেন তখন স্বাস্থ্যের যে জটিল অবস্থা সেটা সম্বন্ধে ধরতে গেলে কিছুই জানেন না। ওনারা হয়তো 1 বছর থাকেন, 1.5 বছর থাকেন, 2 বছর থাকেন, 3 বছর থাকেন সর্বোচ্চ, এক্সেপশনালি 1-2 জন ছাড়া। যখন ফিরে যান তখন একটু একটু জানেন, এবং ওনারা এসে হয়তো একটা সমস্যা দেখেন, সেটা একটু উদ্যোগ নেন, কিছুটা হয়তো সমাধান করেন,
তারপরে বাকিটা রয়েই যায়। উনি যেটা বলছেন এরকম অনেক হাসপাতাল আছে যেখানে ধরেন 31 বেড থেকে 50 বেড হয়েছে কিন্তু লোকবল বাড়েনি, লোকবল নিয়োগ হয়েছে কিন্তু বেড বাড়েনি, বেড বেড়েছে কিন্তু সেখানে ডায়েট নেই, ওষুধ নেই, অন্যান্য জিনিসপত্র নেই। এরকম একটা দুটো হাসপাতাল আপনি ধরতে পারেন শতকরা 70-80% হাসপাতালে এই অবস্থা। এবং উনি আরো একটা খুব মারাত্মক কথা বলেছেন যেটা থেকে আসলে কোনো রেহাই হচ্ছে না আমাদের, সেটা হলো যে কোথাও যন্ত্রপাতি লাগবে কিনা এটা কে নির্ধারণ করবেন? আমাদের স্বাস্থ্য বিভাগে যদি আসেন, আমাদের একজনকে আমরা যখন সুপারিনটেন্ডেন্ট বানাই একটা হাসপাতালে, তাকে কোনো ট্রেনিং দেই না। উনি একজন চিকিৎসক অথবা ইউএইচএফপিও ছিলেন, তাকে আমরা একটা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট বানালাম। কিন্তু এই সুপারিনটেন্ডেন্ট একটা ভিন্ন পদ এবং সেখানে আলাদা যোগ্যতা লাগে, তার জন্য আলাদা ট্রেনিং লাগে। হসপিটাল ম্যানেজমেন্ট বলে আমাদের একটা এমপিএইচ আছে, এই ডিগ্রি সে আরো ভালো আছে, তো সেইটা এগুলো কিছু দেখা হয় না। না দেখার ফলে উনি হাসপাতালে যখন দায়িত্ব নেন তখন কোনো যন্ত্রপাতি কিনতে হবে কি হবে না এগুলো উনি অতটা বোঝেন না। এবং এখানে তারপরে মাঠে নামে আমাদের কন্ট্রাক্টররা। উনি যেটা বললেন একদম যথার্থ, মন্ত্রণালয় থেকে কন্ট্রাক্টরই একটা চিঠি নিয়ে আসেন বরাদ্দের, তার যন্ত্রপাতি লাগুক আর না লাগুক, এনে ওই যন্ত্রপাতি নিতে হবে, অনেক সময় প্রেসার দিয়ে, অনেক সময় লোভ দেখিয়ে এই যন্ত্রপাতিগুলো কেনান। এবং সেই যন্ত্রপাতিগুলো অনেক সময় বাক্সও খোলা হয় না, অনেক সময় সেগুলো ব্যবহার হয় না, আবার উল্টো চিত্রও আছে। আমি জয়পুরহাটে একবার গেলাম, ওখানে একজন খুব ভালো কার্ডিওলজিস্ট ছিলেন, তো ওনার বেশ কিছু যন্ত্রপাতি দরকার যাতে করে উনি হার্টের রোগীদের চিকিৎসা দিতে পারেন, কিন্তু সেই যন্ত্রপাতি আর ওনার জন্য কেনা হচ্ছে না। তো এইরকম মানে এত সমস্যা আছে যেগুলো এই বর্তমান যে কাঠামো, স্বাস্থ্য কাঠামো, এটা দ্বারা সমাধান সম্ভব নয়। এটা একটা লং টার্ম আমার মনে হয় কমিশন করা উচিত, স্বাস্থ্য কমিশন। যে স্বাস্থ্য কমিশন আগাগোড়া স্বাস্থ্য বিভাগের লোকজন থাকবে, দায়িত্ব নেবে এবং তারা একটা বড় পরিবর্তন আনবে যেটা হবে জনমুখী কল্যাণকর একটা স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে। আমরা একদম শেষ দিকে প্রফেসর বেনজির আপনার কাছ থেকে একটু শুনে আমরা জনাব জাহিদুল হাসানের কাছে যাব। সেটি হচ্ছে যে এখন যত আলোচনায় আমরা করলাম এবং বাস্তব যে সমস্যাগুলো আমরা তুলে ধরলাম সেগুলো মানে হচ্ছে যে আমাদের সহযোগিতার চেষ্টা করা এবং মানুষকে সেন্সিটাইজ করার এই আলোচনার উদ্দেশ্য। আপনার কাছে কি মনে হয় কালকে থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হবে এখানে মানুষের মধ্যে কিন্তু আইন না মানার একটা প্রবণতা কিন্তু আছে, এক ধরনের উদাসীনতা, এক ধরনের শৈথিল্য, এক ধরনের খামখেয়ালিপনা কিন্তু আছে, এটা আমরা সবসময় দেখি। এখন যখন স্ট্রিক্ট এনফোর্সমেন্টের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে মানুষের সহায়তার বিষয়টি কিভাবে দেখছেন? মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে বিষয়গুলোকে মানবেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, আড্ডাবাজি করবেন না, টি স্টলে যাবেন না কিংবা অপ্রয়োজনে ঘোরাঘুরি করবেন না, এইটাকে কি রাতারাতি চেঞ্জ করা যাবে? বা এক্ষেত্রে ল এনফোর্সিং এজেন্সি যদি একটু ধরনের কঠোর মনোভাব নেয় সেক্ষেত্রে দেখবেন যে আমাদের মানে প্রথাগত সংস্কৃতি অনুযায়ী দেখা গেল যে এটা আবার একটা নেগেটিভ প্রেস হয়ে গেল যে তারা এখানে বাড়াবাড়ি করেছে বা হয়রানি করেছে ইত্যাদি এগুলো আসে। এক্ষেত্রে সহযোগিতার মনোভাবটা কেমন হবে বা হওয়া উচিত? না দেখুন, আসলে এটা দুই ভাগে ভাগ করা যায়। অনেক লোক আছে যারা শতভাগ নিয়ম মানবে। ধরুন আপনি যদি মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর কথা বলেন, তাদের অত্যাবশ্যক কারণে যদি বাইরে না যেতে হয় তাদের 90-95% কিন্তু এটা মানবে। আপনি ধরে নিতে পারেন রাজধানী, তারপরে বড় বড় শহরগুলো, এমনকি উপজেলা পর্যায়ে যেখানে পর্যাপ্ত পুলিশ থাকবে সেখানে মোটামুটি লোকজন মানবে। আবার এটাও ঠিক যে কিছু কিছু শ্রেণী আছে যারা মানে তাদের রুটি রুজির কারণে, নানা কারণে তারা বের হবে। আবার একটা শ্রেণী আছে, এটা তো ঠিক, যে হয়তো ইয়াঙ্গার একটু জেনারেশন কিংবা যারা একেবারে ডেয়ারিং ধরনের, এই ধরনের কিছু লোক আছে মানবে না। তবুও আমি মনে করি যে সরকার যে উদ্যোগ নিয়েছে এটা জনস্বার্থেই নিয়েছে। আমাদের প্রত্যেকেরই উচিত এটাকে সহযোগিতা করা নিজের নিজের পক্ষ থেকে এবং আমাদের নিজেদের স্বার্থে, কারণ ডেল্টা ভেরিয়েন্ট ইভেন্ট টিকা নেওয়ার পরেও হচ্ছে, সুতরাং এবং তাতে আমাদের জীবনের কি হবে আমরা জানি না। পরিবারের সাথে আমাদের সবার উচিত সরকারকে সহযোগিতা করা। ধন্যবাদ জনাব জাহিদুল হাসান পিন্টু।
আমরা তো বা শুধুমাত্র সরকারেরই বা স্বাস্থ্য মন্ত্রণালয়েরই বা ব্যবস্থাপকদের বা বিষয়ে আলোচনা করলাম। আমরা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এবং আমাদের সচেতনতার লেভেল কি আছে এবং কি করা উচিত, আমাদের আপনার পরামর্শ বা আপনার মন্তব্য। দেখেন, এটা আমাদের বলে যেতেই হবে, এই ক্যাম্পেইন করে যেতেই হবে যে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। তারপরেও যে আমরা 100 জন মানবো এটা আমি এক্সপেক্ট করি না। আমি যদি এই জায়গায় 80%কেও মানাতে পারি আমি মনে করি সাকসেস। আমি যদি লকডাউনে 80% মানুষকে ঘরের ভিতর রাখতে পারি আমি মনে করি আমি সাকসেস। তো সরকার এবার হয়তো এতদিন যেভাবে গেছে আমার ধারণা আগামীকাল থেকে হয়তো সরকার এটা অনুধাবন করেছে। আর বিশেষজ্ঞরা তো এটা বারবার বলছে, এবার হয়তো অনুধাবন করেছে, এটাকে একটু ঠেকাতে হবে। এই কারণে এবার একটু কঠোর হুঁশিয়ারির কথা বলা হচ্ছে। আমি মনে করি পাশাপাশি আমরা যতটাই ক্যাম্পেইন করি পাশাপাশি আইনের কিছুটা প্রয়োগ আপনার দেখানো উচিত, যে না তুমি মানো নাই বলে তোমার এই জরিমানা হলো অথবা এই দণ্ড হলো। এইগুলো কিছু দৃষ্টান্ত তৈরি করা উচিত, যে দৃষ্টান্ত সবসময় আপনি মাথায় হাত বুলিয়ে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সব পারবেন না, কোনো কোনো সময় আপনাকে একটু কঠোর হতে হয়। এইবার যদি কিছুটা কঠোরতা দেখান তাহলে তো পরবর্তীতে আবার সেটা কাজে লাগবে, যে না এবার ঘর থেকে বের হয়ে তো লাঠির বাড়ি খেয়েছি, বের হওয়া যাবে না। তবে ওভারঅল আমি মনে করি এইগুলোর সংখ্যা খুব বেশি না। আপনি যদি সারা বাংলাদেশের মানুষের কথা ভাবেন, যে ধরেন 50% তো নারী, 50% নারী করতে বের হবে না, কাজ যাদের নাই এরা বের হবে না। তারপরে স্কুল কলেজের বাচ্চারা এরা বের হবে না। তো বের হবে কারা? বের হবে হলো আপনার একটা শ্রেণী যেটা হলো কর্মজীবী, মানে কাজ করতে হবে, অথবা ওই যে শ্রেণীটার কথা বললেন যে শখে বের হয়, এটা আপনার পার্সেন্টেজে পড়ে না। মানে যদি 17 কোটি মানুষের হিসাব করেন খুব কম। আমরা এটা গণমাধ্যমে বড় বড় করে দেখাই, গাড়ি নিয়ে বের হয়, কিন্তু সংখ্যা যদি দেখেন খুব কম। সেই হিসাবে আমি মনে করি এই লকডাউনটা সফল হবে এবং আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব, যেটা এই জায়গায় সরকারকে সহায়তা করা, এটা সাংবিধানিক দায়িত্ব। সংবিধানে আপনি দেখবেন যে সরকারি কর্মচারীদের দায়িত্বের কথা যেখানে বলা আছে তার আগে নাগরিকদের দায়িত্বের কথাও বলা আছে। আমি মনে করি এই জায়গায় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই স্বাস্থ্যবিধি মেনে কয়টা দিন ঘরে থাকি, যদি একদম না পারি আমি পাশের বাড়ি আশেপাশের বাড়ি বন্ধু বান্ধব কাউকে হেল্প চাই, যে ভাই আমার একটু খাবার দাও। আর 999 তো আছে, সেই জায়গাটা এখন তো খাবার পৌঁছেও দিচ্ছে লোকজন। তো আমি মনে করি এই জায়গায় আপনি সবাই গণমাধ্যম থেকে শুরু করে প্রত্যেকের দায়িত্ব, এটা যত বেশি প্রচার করব। ঘরে থাকুন, আপনি বাঁচবেন, আমিও বাঁচব। ধন্যবাদ জনাব জাহিদুল হাসান পিন্টু, ধন্যবাদ প্রফেসর ডক্টর বেনজির আহমেদ, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময়ের জন্য এবং সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরাও একই কথা বলি যে এই আলোচনার উদ্দেশ্য এই নয় যে শুধু স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের সমালোচনা মুখর হওয়া, তাদের সহায়তা করাও আমাদের প্রয়োজন রয়েছে এবং সরকার যে সিদ্ধান্তটি নিয়েছেন আমাদের সকলের আন্তরিকভাবে এবং সচেষ্ট হওয়া উচিত এই সিদ্ধান্তটি কার্যকর করার ক্ষেত্রে। প্রত্যেকের যার যা ভূমিকা আছে, শুধুমাত্র এই বিধিগুলো মানার মাধ্যমেই তাদেরকে সহায়তা করা যেতে পারে এবং এটা নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, কমিউনিটির স্বার্থে এবং দেশের স্বার্থে। এই পরিস্থিতি উদ্বেগজনক, এর অবনতি হচ্ছে এবং মৃত্যু সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে মৃত্যু সংখ্যা অনেক বেড়েছে, 4 দিনে শতাধিক মৃত্যু আছে, সংক্রমণের হার বাড়ছে। এখনও যদি আমরা বিষয়টি যথাযথভাবে অনুধাবন করতে ব্যর্থ হই তাহলে পরিস্থিতির আরও অবনতি হবে এবং এটা সামগ্রিকভাবে এক ধরনের ঝুঁকি বা এক ধরনের বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। সেই পরিস্থিতি আমাদের কারোই কাম্য নয়। আমরা আশা করছি যে আপনারা প্রত্যেকে যারা এই অনুষ্ঠানটি শুনছেন তারা নিজের পরিবারকে নিজেকে সুরক্ষার মধ্যে রাখবেন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। সবার শুভকামনা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। চাইলে অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।